আজ ২১শে ফেব্রুয়ারি। আজ খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের মুক্তির দিন। আজ আদালত থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন উনি। আদালত থেকে মাথা উঁচু করে বুক চওড়া করে বেরিয়ে আসতেই পুরা জায়গা জুড়ে কোলাহল লেগে গেল এক প্রকার। চারিপাশে পুলিশের ঘেরাও, সাংবাদিকরা ওত পেতে আছে রীতিমতো। সৌরভ বেরিয়ে সাংবাদিক আর জনগণের ভিড়ে আটকা পড়ে গেলেন। পুলিশ এত মানুষের ধাক্কাধাক্কি সামলানোর চেষ্টা করার জন্য লাঠি উঁচাতেই সৌরভ চোখের ইশারায় তাদের থামালেন। পুলিশ সদস্যগণ একপাশে সরে গেল। সৌরভ সাংবাদিকদের দিকে তাকালেন। একজন সাংবাদিক শুরুতেই বলল, স্যার, আপনি মানি লন্ডারিং এর মিথ্যা মামলায় পেছনে কারা থাকতে পারে? আপনি কাকে সন্দেহ করছেন? সৌরভ মুচকি হাসলেন। চোখের ভেতরে কিছু একটা তো ছিলই। জবাব এলো, সন্দেহ আছে, তবে এখন সেটা বিশ্বাসে বদলে গেছে। বাকিটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। সাংবাদিকদের মাঝে একথা শোনা মাত্রই সাড়া পড়ে গেল। একজন এগিয়ে এসে বলল, স্যার, শোনা যাচ্ছে আপনার ছেলের হাত আছে আপনাকে মুক্ত করতে। তাহলে কি ধরা যায় তিনি রাজনীতিতে আসতে চলেছেন? ধ্রুব দূরে বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কালো সানগ্লাস চোখে, আরেক হাতে সিগারেট ফুঁকছে, তো আরেক হাতে কোকাকোলার ক্যান। ঠোঁটে তার সেই চিরচেনা উদাসীনতার ছাপ। সৌরভের তাকানো তার গায়ে লাগলো না যেন। সৌরভ ধ্রুবর দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরালেন, তারপর জবাবে বললেন, আমার ছেলে আমার সব। আমি আজও টিকে আছি কারণ আমার ছেলে পাশে ছিল। আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আমার ছেলেকে নিয়ে নয়। ওর এই জগতের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। ওর জগৎ আলাদা। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। সৌরভের কণ্ঠে যে দৃঢ়তা, তাতে আর কোনো সাংবাদিক প্রশ্ন করার সাহস পেল না। সৌরভ পুলিশের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে তার ইশারায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হলো। সাদা পাঞ্জাবি পরে যেমন রাজার মতো কারাগারে এসেছিলেন, তেমনি সম্মান নিয়ে আদালত থেকে বেরিয়ে মার্সিডিজের দরজা খুলে গাড়িতে বসলেন। সৌরভ গাড়িতে বসতেই টুকু সিগারেট রাস্তায় ফেলে দিল। সৌরভ গাড়িতে বসতেই বাকিটুকু সিগারেট রাস্তায় ফেলে দিল ধ্রুব। কোকের বোতল পাশে থাকা সৌরভের দলের এক ছেলের হাতে ধরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। তারপর গাড়ির আগে চলল বাইক নিয়ে, আর পেছন পেছন সৌরভের গাড়ি এগোলো। বাড়ির দরজায় এসে সৌরভ নামলেন। সাদা পাঞ্জাবির বোতাম ঠিক করলেন। ইয়ামিন বাড়ি এর সামনে এক মুহূর্ত দাঁড়ালেন। ধ্রুব সানগ্লাস খুলে বুকের খোলা শার্টের মধ্যে ঝুলিয়ে এগিয়ে গেল। সৌরভের পাশে দাঁড়ালো গম্ভীর মুখে। মুখে কোনো ভাবান্তর নেই, যেন সবকিছুই তার কাছে নিতান্তই স্বাভাবিক। তারপর বাপ ছেলে একসঙ্গে ঢুকলো সদর দরজা দিয়ে। ড্রয়িং রুমে ঢুকতেই সৌরভের শুরুতেই চোখ গেল তৃণার দিকে। তৃণা সোফায় বসে আছে, চোখে মুখে ক্লান্তি, অভিমান। সৌরভ ধীর পায়ে এগিয়ে গেলেন। তৃণা উঠে সৌরভের দিকে চেয়ে উঠে দাঁড়ালো আস্তে করে। ওর চোখে জল। সৌরভ তৃণার পাশে দাঁড়াতে তৃণা ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, শান্তি, আপনি এখন রাজনীতি আপনাকে অনেক কিছু দিয়েছেন না? আর কিছু পাওয়ার আশা আছে এখনো? বলুন আমাকে, নেক্সট কোন কারাগারে যেতে মন চাইছে? তৃণা কথা বলতে বলতে একসময় ফুপিয়ে ওঠে। সৌরভের পাঞ্জাবির বুকের অংশ মুষ্টিতে চেপে মাথাটা এলিয়ে দিয়েছে কঠোর কঠিন বুকের উপর। সৌরভ আর চোখে ছেলের দিকে তাকালেন। ধ্রুব তখন ডাইনিং টেবিলের সামনে জগ থেকে পানি গ্লাসে ঢালছে। ওর এসবে মন নেই এক বিন্দু, ইচ্ছেও নেই নিজের বাবা অন্য নারীর সঙ্গে মান অভিমানের গল্প শুনতে। ফেড আপ ধ্রুব এসবে। সৌরভের ইচ্ছা করছিল তৃণাকে বুকের ভেতর শক্ত করে চেপে ধরতে, কিন্তু সে অধিকার কি আর তার আছে? তিনি তৃণার মাথায় হাত রেখে আবারও ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব তখন শীষ বাজাতে বাজাতে নির্বিকার মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। ধ্রুব যেতে সেই মুহূর্তে আর কোনো বাধাই সৌরভের সামনে রইল না। তিনি দুহাতে তৃণাকে টেনে বুকে আগলে নিলেন। আশকারা পেয়ে বা সৌরভের শক্ত কাঁধে মাথা রেখে তৃণা হাউমাউ করে কাঁদতে লাগলো। সৌরভ আস্তে করে স্ত্রীর পিঠে হাত বুলিয়ে বললেন, থামো, মানুষ আছে বাসায়, কি ভাববে ওরা? তৃণা বুকের পাঞ্জাবি মুঠো করে ধরে অশ্রু ভেজা চোখ তুলে সৌরভের দিকে তাকালো। নাক টেনে সমস্ত রাগ ছেড়ে বলল, আমি চাইনি আমার জীবন এভাবে কাটুক। আমি চাইনি আপনি আপনার সংসারে থেকেও না থাকুন। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আমি মানি সেটা। বিশ্বাস করুন, আমি অমন সিনেমার মতো সৎমা কোনোদিন হতেও চাইনি। কিন্তু আমি কি মানুষ নই? আমার কি ইচ্ছা হয় না একটা স্বাভাবিক দাম্পত্য জীবনের? মাঝে মাঝে আফসোস হয়, কেন আমি আপনার আগের বউ হলাম না? কেন আপনি শুরুতেই আমাকে বিয়ে করলেন না? কেন কেন সৌরভ? সৌরভ চুপচাপ শুনলেন সবটুকু অভিযোগ। একটুও বিরক্তি নেই, নেই কোনো নিজের ব্যক্তিগত অভিযোগ চাওয়া। শুধু তৃণার মাথায় হাত রেখে বলেন, তোমাকে আমি এ বাড়িতে আনবো, কটা দিন অপেক্ষা করো।
দ্রুত হয়তো একদিন আমাকে বুঝবে, সেদিন আসছে সামনে। গোসল শেষ করলো ধ্রুব। আজ প্রায় 2 দিন পর গায়ে একটু পানি ঢাললো। সারাদিন ডিওড্রেন্ট দিয়ে চলা ধ্রুবকে আজ বাধ্য হয়ে গোসল করতেই হলো, কারণ একরোখা এক মেয়ে আছে এখন ওর জীবনে, যে ধ্রুবকে একদিন গোসল না করলে, একদিন খাওয়ায় অনিয়ম করলে চোখ রাঙায়। ধ্রুব টি শার্টটা হাতে নিয়ে উদাম গায়ে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একে বেঁকে নিজেকে দেখতে লাগলো আয়নায়। হঠাৎ খালি বুকের পাশটায় আঙ্গুল চেপে ধরে আয়নায় ভ্রু বাঁকিয়ে চেয়ে হালকা হাসলো, বলল, ইচ্ছে করছে নিজের এই অবস্থাতে তোমাকে জাস্ট চেপে ধরতে। বউ কবে হবে আমার? গুড নিউজ, আই এম বিং সো মাচ ডিসপারেট মিসেস ধ্রুব। বলেই দীর্ঘশ্বাস ফেলল ধ্রুব। বিয়ে, এই জীবনে বোধহয় ওর কপালে বিয়েটি আর লেখা নেই। ধ্রুব টি শার্টটা পরে নিল, তারপর এক লাফে বিছানার বালিশে উদাম গায়ে শুয়ে পড়ল। বালিশে মুখ চেপে এক হাতে বিছানায় শুয়ে ফোন ডায়াল করলো। অদিতির নাম্বার রিসিভ হচ্ছে না, একবার দুবার, তাও না। ধ্রুব এবার টেক্সট পাঠালো, হাই, রিসিভ দ্য কল। আবারও অপেক্ষা, কোনো রিপ্লাই নেই। ধ্রুব এবার সত্যিই বিরক্ত হলো। বালিশে মুখ চেপে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। 2 দিন ধরে একটুও কথা হয়নি অদিতির সঙ্গে, অথচ আজ যখন সে নিজে থেকে ফোন করলো তখন এই মেয়েটি কলই ধরল না। এই চুপচাপ অবস্থায়, নীরবতা, বিয়ের আগে না জানি এই মেয়েকে বিয়ে করলে ধ্রুবকে কতটা পুড়তে হয়। ও গড, ধ্রুবর ভাবতেই ভয় লাগছে, অশান্তি হচ্ছে ভীষণ। অদিতির সঙ্গে কথা বলাটা দরকার। ধ্রুব বালিশ থেকে মাথা তুলে উঠে বসলো। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধ্রুব আবার ফোনটা হাতে তুলে নিল। শেষবারের মতো তর্জনী দিয়ে স্ক্রিন সোয়াইপ করলো। তখন ফোনের স্ক্রিনে এক চমকালো, ধ্রুবস এনামোরেডা ইজ কলিং। ধ্রুব যেন চমকে গেল। এখন এই মেয়েটাকে সে একটা ধমক দিবে। ধ্রুব কোনো রকমে নিজের ক্ষোভ চেপে রেখে কল রিসিভ করলো। হাই, কল করার সময় ফাইনালি তোমার হলো? প্রাইম মিনিস্টার হাউসে তোমার এত বিজি। বরাবরের মতো এবার সালাম এলো না, বরং পরিচিত নয়, বরং আরো ছোট একটা কণ্ঠস্বর ভেসে এলো পাশ থেকে। দুলাভাই, আমি আমি ইফাজ। ধ্রুব এই নাম শোনা মাত্রই এক মুহূর্তে সোজা হয়ে বসলো। ভ্রু কুঁচকে গেল তার। ইফাস? ইফাজ ভয়ে ভয়ে হঠাৎ কোনো আনুষাঙ্গিক আলাপে না গিয়ে বলে উঠল, দুলাভাই, আপুর আকদ হয়ে যাবে আগামীকাল। আপু কাঁদে। ধ্রুবর শরীর মুহূর্তের মধ্যে যেন অবশ হয়ে গেল। মনে হলো মুহূর্তের মধ্যে পৃথিবী হঠাৎ করে যেন থেমে গেল। মাথার ভিতরে একের পর এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল। তার শরীর যেন এই খবরটা এক মুহূর্তে গ্রহণ করতে পারছিল না। সে দ্রুত উঠে দাঁড়ালো, ঠোঁট চেপে ধরে অস্থির গলায় বলল, আকত? কিসের আকত? ইফাজ জবাব দিল আরো নিচু গলায়, আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আকদ হবে। ধ্রুবর মেরুদণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল যেন। সমস্ত পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেল। আর সে শুধু শুনছিল দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর শব্দ, আগ। কিন্তু কিন্তু অদিতি বাড়ি গেছে কখন? ওর সঙ্গে তো পরশু কথা হয়েছে, তখন তো কিছুই বলল না। পরশু? ও গড! ধ্রুবর মাথার চুল মুষ্টি করে চেপে ধরল। পরশু কথা হয়েছে? গতকালকে তো অদিতির কল এসেছিল। মামলার কাজে এত ব্যস্ত ছিল ধ্রুব কল রিসিভ করতে পারেনি। শিট শিট শিট! ধ্রুব ব্যস্ত গলায় বলল, তোমার আপু কোথায়? ও ঠিক আছে? বিয়েতে ও রাজি? না দুলাভাই, আপু রাজি না, কাঁদছে শুধু। আব্বু ওকে জোর করে বিয়ে দিচ্ছে। ইফাত জবাব দিল। ধ্রুবর নিঃশ্বাস ভারী হয়ে গেল, যেন তার শিরায় আগুন ঢেলে দেওয়া হয়েছে। তার মনে একটাই প্রশ্ন, অদিতি কি ওর কথা তোফাজ্জল হায়াতকে একবারের জন্য বলেনি? পর মুহূর্তে ধ্রুবর মনে পড়ে বলার কথা আসছে কোথা থেকে। ধ্রুব ওকে প্রপোজ করার সময়ই বলেছে যা করার ও করবে, অদিতি শুধু ভালোবাসবে, ব্যাস। ধ্রুব নিজেকে সামলে বলল, তোমার আপুর কাছে ফোন নাম্বারটা দাও। ইফাজ ভয় পেয়ে গেল। পারবো না দুলাভাই, আব্বু নিষেধ করেছে। ধ্রুব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল, তারপর বলল, ইফাস, শোনো বাচ্চা, আমি আসছি, এক্ষুনি আসছি। তুমি তোমার আপুকে একা রেখো না, যা কিছু হয়ে যাক, ওকে একদম একা রেখো না। আমি সব ঠিক করে দেব, ওকে বেবি? ইফাজ মাথা নাড়ল। ধ্রুব ফোন রেখে দিল। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা খুলে নিচে নেমে এলো। নিচে এসে সৌরভ ইয়ামিনের সামনে দাঁড়িয়ে এক প্রকার হাঁপাতে হাঁপাতে, সৌরভ টিভির সাউন্ড বাড়িয়ে অবাক হয়ে হাঁপাতে থাকা ছেলের দিকে তাকালেন। কি ব্যাপার, কি হয়েছে তোমার? টিভির খবরের সাউন্ড ডাইরেক্ট কানে এসে লাগছিল। ধ্রুব রেগে সোফার উপর থেকে রিমোট নিয়ে ঠাস করে টিভি বন্ধ করে দিল। রেগে বলল, তুমি এখানে দেশে নিউজ দেখছো, আর ওদিকে আমার দিন দুনে ভেসে যাচ্ছে। খবর আছে তোমার? এক্ষুনি, আমি জাস্ট এক্ষুনি অদিতির বাড়ি যাব। তুমি আমার সঙ্গে যাবে আর বিয়ের কথা ফাইনাল করবে।
ইটস দ্যাট ক্লিয়ার? সৌরভ ইয়ামিন ধীর স্থিরভাবে ছেলের দিকে তাকিয়ে রইলেন, অবাক হয়ে বললেন। আমি গেলে সব সমাধান হয়ে যাবে। ধ্রুব উত্তেজিত হয়ে বলল। তুমি যা ইচ্ছা করো, কীভাবে মানাবে ইটস অল আপ টু ইউ। আমি তোমাকে জেল থেকে বের করতে হেল্প করেছি, এখন আমার হেল্প করো। আই নিড অদিতি অ্যাজ মাই ওয়াইফ। সৌরভ চূড়ান্ত হতাশ। পাশেই তৃণা ধ্রুবর বেফাস কথায় লজ্জায় রান্নাঘরের দিকে এগিয়েছে। ধ্রুবর সেসব ভ্রুক্ষেপ নেই। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বললেন। কবে যেতে চাও? কালই যাই, আজ মাত্র এলাম। ধ্রুব সোফার উপর হাত দুটো দিয়ে থাবা দিয়ে রক্তিম চোখ করে বলল। নো, আমি এখনই যাব। যে কাপড়ে আসো ওই কাপড়েই চলো। আমি যে বেকে বলে দিচ্ছি একসঙ্গে যাব। সৌরভ ধীরে সুস্থে বললেন। আরে, মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, খালি হাতে যাব? কিছু কিনে আনতে দাও। আর আংটি লাগবে না? ধ্রুব বলল। আংটি আছে আমার কাছে মায়ের, ওটা দিয়ে দেবো। উঠবে তুমি? সৌরভ এবার 1 সেকেন্ড সময় নিয়ে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিলেন। তৃণার দিকে একবার তাকিয়ে তারপর ধ্রুবর দিকে তাকিয়ে বললেন। তোমার অদিতি চাই, আমার তোমার ছোট মা চাই। আমি তোফাজ্জলকে জোর করে মানতে পারি, কিন্তু আমারও শর্ত থাকবে তখন। ধ্রুব বাঁকা চোখে তাকালো। পরপর কিছু একটা বুঝতে পেরে ধ্রুব বলে ফেলল। অসম্ভব, আমার বাড়ি ঘরে। সৌরভ হালকা হাসি দিয়ে আবারও সোফায় বসে গেলেন, যেন কিছুই ঘটছে না। তার মুখের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল। বললেন। তাহলে ভুলে যাও অদিতির কথা। তোফাজ্জলকে মানানো এমনিতেই সম্ভব নয়। ধ্রুব ভ্রু কুচকে তৃণার দিকে তাকালো। তৃণাও বড় বড় চোখে সৌরভের দিকে তাকিয়ে আছে। নিজেও বিশ্বাস করতে পারছে না সৌরভ এই কথা নিজে ধ্রুবকে বলেছেন। ধ্রুব চোখ উল্টে ফেলল, হতাশ শ্বাস ছেড়ে বলল। ওকে ফাইন, তুমি এনে রেখো তোমার বউকে, কিন্তু সে আমার মায়ের ঘরে শোবে না। এইটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। সৌরভ হাসতে হাসতে তৃণার দিকে তাকিয়ে বললেন। যাও, শাড়ি পরে নাও, ছেলের জন্য মেয়ে দেখে আসি। অদিতি বদ্ধ রুমের বেডের কাঠ ঘেঁষে হাঁটুতে মাথা গুজে বসেছিল। বারবার নরম দুর্বল শরীরটা কেঁপে উঠছে। একসময় হাঁটু থেকে মাথা তুলে তাকালো। এই অদিতিকে চেনাই যাচ্ছে না। চোখ মুখ ফুলে কি এক ছন্নছাড়া অবস্থা। ধ্রুব ইয়ামিনের নরম কোমল প্রেমিকা তো এমন নাই কোনোদিনও, বরং ছন্নছাড়া শব্দটা তো ধ্রুবর জন্যে স্বয়ং। অদিতি দুহাতে ব্যস্ত ভঙ্গিতে চোখ মুছে উঠে দাঁড়ালো। ইফাজকে বলেছিল কোথাও ওর ফোন আনার জন্যে, কিন্তু ও কোথায় গেছে কে জানে। ধ্রুবকে জানানো দরকার, এই বিয়ে তো সে করতে পারবে না। কিন্তু ধ্রুবকে বিয়ে করা কি আদৌ সম্ভব? অদিতি ও তো একসময় ধ্রুবকে বলেছিল, বুঝিয়ে দিয়েছিল যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়। তবুও কেন ধ্রুব বুঝল না? কেন অদিতি নিজের প্রেমে এত গভীরভাবে ফাঁসিয়ে দিল? এখন এই যন্ত্রণা কাকে বোঝাবে, কাকে বলবে? তোফাজ্জলের সামনে ধ্রুবর নাম নেওয়ার সাহস কোনোদিনই ছিল না অদিতির। তোফাজ্জল যদি জানতেন জবাই করে ফেলতেন অদিতিকে। তবুও যা জেনেছেন তাতেও এখন অবধি কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। টেনে হিচড়ে শহর থেকে গ্রামে এনেছেন, বন্দি করে জোর করে বিয়ে করিয়ে মাথা থেকে বোঝা হালকা করতে চাইছেন। অদিতিকে বিয়ে দিয়ে জমজম পানিতে গোসল করে হারাম প্রেমের পাপ থেকে তোফাজ্জল নিজেকে মুক্ত করবেন। হারাম প্রেম হারামিত। অদিতিকে বারবার বলা হয়েছে শহরে কিছু করিস না, ছেলেপেলেদের থেকে দূরে থাকিস। অথচ কি করলো অদিতি? জড়িয়ে গেল প্রেমে, মুখ কালো করে দিল সবার। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত কি করবে? এই অন্যায়ের প্রায়শ্চিত্ত কি করে করবে ও? কি করলে কা থেকে ধ্রুব ইয়ামিনের প্রেমের এফেক্ট মুছা যাবে? ভাবতে ভাবতে অদিতি দুহাতে মুখ ঢেকে আবারও কেঁদে ফেলল। কান্নার মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ল। অদিতি দ্রুত চোখ মুখ মুছে দরজা খুলল। ওপাশে দাঁড়িয়েছিল ইফাজ, মাথাটা নিচু করে অপরাধীর মতো, তার হাত খালি, কিছুই আনেনি। অদিতি ভাঙা গলায় বলল। ফোন পাসনি? ইফাজ হতাশ মুখে ফিসফিস করে বলল। আমি দুলাভাইকে বলে দিয়েছি তোমার বিষয়ে, সে সম্ভবত আসছে। অদিতি লম্বা করে শ্বাস নিল। ধ্রুব আসছে। অদিতি জানে ধ্রুব 5 ঘন্টার রাস্তা 3 ঘন্টাতেই পেরিয়ে আসবে। ধ্রুব এলে এবার নিশ্চয়ই কিছু ভালো হবে। ইফাজ কথাটা বলে মাথাটা নিচু করে চুপচাপ ঢুকে গেল অদিতির রুমে। অদিতি দরজা বন্ধ করে ফিরে তাকালো, কান্না এখনো গলায়। বলল, তুই এখানেই থাকবি? ইফাজের মুখ অন্ধকার। ও নিচু গলায় বলল, দুলাভাই আমাকে বলেছে তোমার কাছে থাকতে, তো থেকে যাই, শব্দ করবো না, প্রমিস। অদিতির চোখে অসহায়ত্ব ফুটে উঠল। এত ভালোবাসা, অথচ কেন? ধ্রুবকে কি দিয়েছে ও? বাবার সামনে ওর নাম মুখে বলার সাহস হয়নি। এটাকে প্রেম বলে না, এটাকে কিছুই বলে না, কিচ্ছু না। তখন আবার দরজায় টোকা পড়ল। অদিতি দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল। ওপাশে ফাহিমা। তিনি অদিতির ভেজা চোখ দেখে সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে ফেললেন। হাতে এঙ্গেজমেন্টের শাড়ি ও জুয়েলারি। ওসব নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বললেন, আমার মন বলে তুই প্রেম করেছিস অদিতি। এখনো সময় আছে, বল ছেলেটা কে, নাম কি?
অদিতি মাথা নিচু করে ফেলল। ফাহিমা খেকড়ে উঠে বললেন, তোর চোখ মুখ বলছে তুই প্রেম করেছিস, এখন কেঁদে আমাদেরও কি পাপের ভাগীদার করছিস? হ্যাঁ রে, তোর বাপের সম্মান একবারের জন্যও ভাবলি না? তোর বাপ কি কি করে তুই জানোস না? হারামি মেয়ে, আমার গর্ভ থেকেই জন্ম নিতে হলো। ফাহিমা একটু থেমে জল চোখে নিয়ে বললেন, কেন করলি এটা তুই? তোরে আমার শহরে পড়তে পাঠানো ভুল ছিল। তোর বাপের সামনে আর কত ছোট করবি আমাকে? তোর বাপ না হয় তোদের কড়া শাসন করে, এই আমি তোদের কোনোদিনও কোনো কিছুতে মানা করেছি? যা চাইছিস বাপরে লুকেও দিয়েছি, দেইনি? বল আমারে, দেই নাই আমি? তাও কোন পাপের শাস্তি তুই আমারে দিলি? ফাহিমার যাই বলুক অদিতি সেগুলো সহ্য করলো। সে চুপচাপ ছিল শুধু। নিজের শাড়ি ও জুয়েলারি সরিয়ে বিছানায় বসলো। মাথাটা সেভাবে নামিয়ে নিচু গলায় শুধু বলল, সব পাপ আমার মা, আমিই দোষী, তোমরা কেউ নয়। ফাহিমা এই কথা শুনে আবারও বলে উঠলেন, তুই তোর বাপের সম্মানের কথা একবারও ভাবলি না। হারাম কাজ তো হারামি। লোক জানাজানি করার আগে তোরে বিদায় করলেই তোর বাপ বাঁচে। ছি, তুই শেষ পর্যন্ত এমন একটা কাজ করেছিস আমি ভাবতেও পারছি না। ছেলের হাতের গাজরা পড়লো, ছেলে তোর হাত ধরে, চিন্তা করতে আমার লজ্জা হচ্ছে। ওই ছেলের মুখ দেখলে তোর বাপ খুন করতো, খুন। মুখ না দেখায় ছেলে বেঁচে গেছে। অদিতি কান্না ভেজা মুখে গিলে নিল সব কথাটুকু। ফাহিমা শান্ত গলায় আবারও বললেন, ছেলেটা কে অদিতি? আবার বলতেছি, নাম বল আমারে। অদিতি তাকালো, ভাঙা গলায় বলল, আমার কেউ নেই, কেউ নেই আমার। তোমরা এখন আমাকে যতই বলো আমার উত্তরে একই থাকবে, বিয়ে তো করছি তোমার পছন্দের ছেলেকে, তবু ছেলের নাম বারবার জানতে চেও না, ভালো লাগে না আমার। ফাহিমা এই কথা শুনে উত্তেজিত হয়ে উঠলেন। চেঁচিয়ে বললেন, মরে যেতে পারিস না তুই, কলঙ্কিনী? এই বলে ফাহিমা ঘর ছেড়ে চলে গেলেন। অদিতির চোখ থেকে এক ফোঁটা জল গাড়ালো। বিড়বিড় করে বলল, বিয়েটা হয়ে যাক, মরে যাব, তোমাদের পাপ শেষ হবে আর আমার লাশ দেখে। ফাহিমা ঘর থেকে বেরুতেই দেখেন তোফাজ্জল বারান্দায় দাঁড়িয়ে সবকিছু শুনেছেন এতক্ষণ। ফাহিমা ঢোক গিললেন। সামনে আসতেই তোফাজ্জল তার স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রীর দিকে চেয়ে শান্ত হয়ে বললেন, তোমরা মামে মিলে এইসব লোক জানাজানি করতে চাচ্ছ। তোমাদের এইসবের কারণে এই বিয়ে না হলে তো তোমার হারামের মেয়েরে আমি খুন করতে বাধ্য হব। এই বলে তিনি রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। ফাহিমা মুখে কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তোফাজ্জল উঠোন পেরিয়ে বাড়ির বাইরে বেরোতে দেখলেন উঠানের সামনে দুটো মার্সিডিজ দাঁড়িয়ে। তিনি থামলেন, ভ্রু কুঁচকে তাকালেন গাড়ির দিকে। একটু পর গাড়ি থেকে সৌরভ নামতেই তোফাজ্জলের মুখে মুহূর্তেই হাসি নেমে এলো। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন। সৌরভের পাশে নামলো শাড়ি পরা ত্রিনা আহমেদ। আরে সৌরভ যে। তোফাজ্জল দ্রুত এগিয়ে গিয়ে সৌরভকে জড়িয়ে ধরলেন। সৌরভও হেসে ম্যানলি ভঙ্গিতে জড়িয়ে ধরলেন তাকে। তোফাজ্জল সৌরভকে দেখে যতই খুশি হয়েছেন সেটুকুর মধ্যে মুহূর্তেই ভাটা পড়ে গেল। পরের মুহূর্তে গাড়ির সামনে সিট থেকে নেমে এলো স্বয়ং ধ্রুব ইয়ামিন। আজ আর ময়লা শার্ট নেই, সুন্দর ইস্ত্রি করা শার্ট, চোখে সানগ্লাস, হাতে ওয়াচ, পায়ে ব্র্যান্ডেড শু। পুরো দস্তুর তরুণ হয়ে এসেছে মেয়ে দেখতে। তার পাশে একে একে ধ্রুবর 3 ইডিয়েটের দল। সুমন, রাজন, ইমন এসে দাঁড়ালো। ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে সানগ্লাস চোখ থেকে নামিয়ে হাসার চেষ্টা করে বলল, হাই আঙ্কেল, ভালো আছেন? তোফাজ্জল ধ্রুবকে দেখে এই মুহূর্তেই রেগে গেলেন। সৌরভের দিকে তাকিয়ে বললেন, তুই তোর ছেলেকে নিয়ে এসেছিস, ও আমার সাথে গাদ্দারি করেছে, এটা বলার পরেও? সৌরভ মুচকি এসে তোফাজ্জলের কাঁধে হাত রাখলেন। আরে কি জন্য এত গম্ভীর হচ্ছ? সবসময় বাড়ি আয় বলে এখন এসব কি? বাড়ির ভেতর নিয়ে যাও তো আগে আমাদের। তোফাজ্জল যেন মুহূর্তে লজ্জা পড়ে গেলেন। দ্রুত বললেন, আমি তো ভুলেই গেছি। আয় আয়, বাড়িতে আয়। কই অতিথির মা, দেখো কি এসেছে। তোফাজ্জলের সঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে সৌরভ পেছনে ইশারা করতেই লোকেরা গাড়ি থেকে বোঝাই করা মিষ্টি, চিপস, সফট ড্রিঙ্কস নিয়ে এগিয়ে এলো। ধ্রুব যত এগোচ্ছে তত বারবার তার চোখ চুপি চুপি খুঁজছে অদিতিকে। সে এক ঝলক দেখতে চাইছে তার প্রাণ ভ্রমরাকে, জাস্ট একবার। ইফাত যখন ধ্রুবকে উঠানে দেখতে পেল তখন এক মুহূর্তের জন্য ধ্রুবর দিকে ছুটে যাওয়ার জন্য এগুলো। ধ্রুব ইফাজের দিকে তাকালো, কিন্তু পর মুহূর্তে ইফাজ তোফাজ্জলকে দেখতে পেয়ে থেমে গেল। মুহূর্তেই চোখ মুখ বদলে গেল ইফাজের। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল এটা দেখে।
একবার বিয়ে হয়ে গেলে এই ইফাজ নামক শালাবাবুকে ধরে ধরে এই পৃথিবীর সব রিমোট কন্ট্রোল কার, বিডির সবচেয়ে বেস্ট ক্যামেরা একে গিফট দিবে ধ্রুব। এত লক্ষ্মী একটা ছেলে। ফাহিমা তখন মাথায় আঁচল দিয়ে বাইরে এসে দেখলেন বাড়িতে মেহমানদের ভিড়। প্রথমে বিস্মিত হয়ে তাকালেন, কিন্তু তারপর এক মুহূর্ত নিজেকে স্বাভাবিক করে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। তৃণাকে প্রথম ফাহিমা চিনতে পারেনি, সেটা দেখে চোখ থেকে সানগ্লাস খুলে তৃণা নিজেই নিজের পরিচয় দিলেন। আমি তৃণা আহমেদ, সৌরভের স্ত্রী। ফাহিমা মৃদু হেসে বললেন, ও আসলে সৌরভ ভাইয়ের প্রথম স্ত্রীকেই চেনা হয়েছিল আমার। আপনাকে আমাদের বাড়িতে দেখে ভালো লাগছে, আসুন আসুন। তৃণা হাসলো। তৃণাকে সঙ্গে নিয়ে ফাহিমা ভেতরের ঘরে চলে গেলেন। সৌরভ পুরুষদের নিয়ে বসার ঘরে গিয়ে বসলেন। ধ্রুব পাশে বসে, তার চোখ তখনও বারবার অদিতির খোঁজ চালাচ্ছে। কোথায়ও নির্ঘাত কাচ্ছে, ছিচখাজুনে তো একটা। ভেতর থেকে ফাহিমা সেমাই পিঠার শরবত নিয়ে এসে সামনে রাখলেন। সৌরভ পিঠার এক টুকরো তুলে নিতে নিতে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।